নাগরাকাটা স্টেশনের মাইলখানিক আগেই ওরা জিপটাকে বড় রাস্তা থেকে ডান দিকে জঙ্গলে ঢুকিয়ে দিল। সিরিল চাইছিল ওটাকে জ্বালিয়ে দিতে, কিন্তু জুলিয়েন নিষেধ করল। আগুন জ্বালালেই অনেক দূর থেকে মানুষ আকৃষ্ট হবে। তাছাড়া ভোর হয়ে আসছে, নিজের অস্তিত্ব সবাইকে জানিয়ে দেওয়া কখনোই বুদ্ধিমানের কাজ হবে না। স্বাভাবিক অবস্থায় হয়তো 2-1 দিনের মধ্যে জিপটা কারোর নজরে নাও পড়তে পারে। যতটা সম্ভব জিপ থেকে হাতের ছাপ মুছে ফেলা হলো। সিরিল ইঞ্জিনের তারগুলো ছিঁড়ে রেখে দিয়ে দাঁত বের করে হাসল। অনেকক্ষণ পর তাকে স্বাভাবিক চেহারায় দেখে অনিমেষের ভালো লাগলো। মুশকিল হলো বন্দুক দুটো নিয়ে ওগুলো প্রকাশ্যে বয়ে নিতে দেখলে অনেকের সন্দেহ হতে পারে। জুলিয়েন পথ বদলালো। নাগরাকাটায় ঢোকার মুখে ওর পরিচিত এক ডেরায় বন্দুক জমা রেখে যাবে। বিশ্বাসী লোক, প্রয়োজনে পেতে অসুবিধা হবে না। টাকাগুলো আপাতত ব্যাগেই থাক। কিন্তু অনিমেষ এত টাকা কোথাও রেখে যেতে রাজি নয়। টাকার পরিমাণ কত তাও জানে না। এখন গুনে দেখার সময়ও নেই। শেষ পর্যন্ত ঠিক হলো টাকা নিয়ে জুলিয়েন একাই চলে যাবে। প্রয়োজনটা আপাতত ওর মারফত জানতে পেরেছিল অনিমেষ। মালপত্র কেনার ব্যাপারে যত তাড়াতাড়ি হাত বদল হয় ততই মঙ্গল। জুলিয়েন অবশ্য আরও একজনকে সঙ্গে করে নিল। ঠিক হলো নাগরাকাটা থেকে দলটা আপাতত ভেঙে যাবে। ঠিক 10 দিন পরে ফুল সিলিংয়ে সবাই দেখা করবে। জায়গাটা ঠিক করে নেওয়া হলো। জঙ্গল থেকে বেরিয়ে ছোট ছোট দল ভাগ করে ওরা হাঁটা শুরু করলো। নাগরাকাটার মুখে এসে জুলিয়েন অনিমেষের দিকে হাত নাড়ল। তারপর বাদিকে নেমে গেল সঙ্গীকে নিয়ে। ওদের দুজনের হাতে দুটো বন্দুক আর দুটো ব্যাগ। লোকটার সাহস আছে প্রচণ্ড। জঙ্গল ছাড়ার আগে সে প্রস্তাব দিয়েছিল এখন যেহেতু কারোর বাড়ির সঙ্গে যোগাযোগের কোনো উপায় নেই, তাই প্রয়োজনের খরচ চালাতে অর্থের প্রয়োজন হবেই। সেক্ষেত্রে পানিরামের টাকা প্রত্যেককে 100 করে দিয়ে দেওয়া হোক। অনিমেষের এতে সায় ছিল না। সাধারণ ডাকাতির পর্যায়ে পড়ে যাচ্ছে যেন ব্যাপারটা। যদিও তার নিজের কাছে সামান্য কিছু অর্থ আছে, কিন্তু এ কথা ঠিক যে অন্যদের পকেটে কিছু নাও থাকতে পারে। তবু ওখান থেকে টাকা নেওয়াতে তার অস্বস্তি হচ্ছিল। কিন্তু জুলিয়েন বোঝালো, আমরা তো যুদ্ধের জন্যই টাকাটা নিচ্ছি। যদি শুধুমাত্র টাকার অভাবে কেউ ধরা পড়ি তাহলে বিপ্লবটা কে করবে? আমরা বিলাসের জন্য এই টাকা নিচ্ছি না। প্রয়োজন মেটাতে নেওয়া বন্দুকের গুলি কেনার মতোই স্বাভাবিক। সেই মতো কিছু টাকা সবাইকে দেওয়া হয়েছিল। ব্যাগের টাকার পরিমাণ দেখে বোঝা গিয়েছিল যে টাকাটা ওরা খরচের জন্য নিয়েছিল তা মূল টাকার 2 ভাগের 1 ভাগও নয়। সকালে যে ট্রেনটা এলো সেটা একদম ফাঁকা। অনিমেষ আর সিরিল অন্যদের কাছ থেকে বিদায় নিয়ে একটা ফাঁকা কামরায় উঠে বসলো। সিরিল টিকিট কাটতে চেয়েছিল, কিন্তু তাকে নিষেধ করলো অনিমেষ। এই ভোরে কাউন্টারে গেলে রেল কর্মচারীরা মনে রাখবে তাদের। মাত্র 2 জন লোক চাদর মুড়ি দিয়ে এক কোণায় ঢুকেছিল। অনিমেষ ঠিক করলো সামনের কোনো স্টেশনে গিয়ে টিকিট কেটে নেবে। এসব ট্রেনে চেক আর বড় একটা ওঠে না। জানালার ধারে বসার পর প্রথম ক্লান্তি বোধ করলো অনিমেষ। একটা পুরো রাত কিভাবে উত্তেজনার মধ্যে কেটে গেছে টের পাওয়া যায়নি। এখন শরীর ভার বোধ হচ্ছে। সিরিল ট্রেনে উঠেই একটা বেঞ্চিতে টান টান হয়ে শুয়ে পড়েছিল। এর মধ্যেই তার ঘুমন্ত শরীর থেকে মৃদু নিঃশ্বাস বের হচ্ছে। মুখ শিশুর মতো শান্ত। একে দেখলে কে বলবে যে গত রাতে এক দুঃসাহসিক অভিযানে অংশ নিয়েছে। কিন্তু ক্লান্তি বোধ করলেও অনিমেষের ঘুম আসছিল না। জানালার বাইরে গোটা পৃথিবীটা একটু একটু করে ফর্সা হয়ে কচি চেহারা নিয়েছে। নরম কলাপাতার মতো রোদ জঙ্গলের শরীরে। দুপাশে গাছগাছালি আর চা বাগান রেখে ট্রেন ছুটছিল হাসি মারার দিকে। অনিমেষ চোখ বন্ধ করল।
যুদ্ধ আরম্ভ হয়ে গেল। আজ অনিমেষরা যেমন সলতে পাকানোর কাজ শুরু করেছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এবং ভারতবর্ষের সব দিকেই এরকম ছোট ছোট দল এরকম ঘটনা ঘটাচ্ছে। এভাবে কতগুলো রক্তচোষা বাদুড়কে সরিয়ে দিতে পারলেই ব্যবসায়ীরা ভয় পাবে, আর নির্যাতিত জনগণ বুঝতে পারবে তারা ওদের বন্ধু। অবশ্যই প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তারা। এই সব ছোট ছোট মশালগুলো একসময় বিরাট অগ্নিকুণ্ড চেহারা নেবে সারা দেশ জুড়ে। নির্যাতিত মানুষের সেই পথে নেমে আসা স্রোতে ভেসে যাবে বুর্জোয়া ফ্যাসিবাদীর দুর্গ। এ সময় যদি কমিউনিস্ট পার্টিগুলো তাদের সঙ্গে আসতো, তাহলে বোধহয় ব্যাপারটা আরও দ্রুততর হতো। কিন্তু অনিমেষ মাথা নাড়ল, এই ভালো, জনগণ এদের চেহারা আরও ভালো করে চিনুক, তাহলে এদের শক্তি আরও জোরদার হবে। আজ এই মুহূর্তে স্বর্গ ছেড়ায় কি হচ্ছে অনুমান করতে চাইল সে। ওই ছোট্ট শান্ত জায়গায় মানুষগুলো তাদের স্মৃতিতেও এমন ঘটনার কথা খুঁজে পাবে না। পানিরামের মৃত্যুর খবর পেয়ে ওরা নিশ্চয়ই খুশি হয়েছে। চা বাগানে যেসব গরিব শ্রমিক গলায় ফাঁস পড়েছিল, তারা নিশ্চয়ই স্বাভাবিকভাবে নিঃশ্বাস ফেলছে। অনুমান করা যায় এখন পুলিশ ছুটে গিয়েছে বানারহাট থেকে। দলে দলে মানুষ এসে ভিড় করছে পানিরামের বাড়ির সামনে। ডাকাতির গল্প মুখে মুখে ছড়াচ্ছে, কিন্তু সেই সঙ্গে লেখাগুলো পড়ছে লোকে। যদি কেউ তাদের চিনে ফেলে পরোয়া নেই, অন্তত ওই লেখাগুলো স্বর্গ ছেড়ার গরিব কুলি মজুরদের মনে গাঁথা হয়ে যাচ্ছে। তারা যদি বুঝতে পারে অনিমেষরা ওদের ভাই, তাহলে আর কিসের ভয়। হাসিমারায় বসে কলকাতার খবর পাওয়া মুশকিল, কিন্তু তা সত্ত্বেও দলের খবর আসতে লাগলো। সমস্ত দেশ একটু একটু করে নকশালবাড়ি হয়ে উঠছে। বীরভূম, মেদিনীপুর, 24 পরগনা তো বটেই, খোদ কলকাতায় এখন পুলিশের সঙ্গে সংগ্রাম চলছে। বেলঘরিয়া, যাদবপুর, বেলঘাটার কিছু কিছু জায়গা প্রায় মুক্ত অঞ্চলে পরিণত হচ্ছে। রেডিও শুনলে অবশ্য মেজাজ খারাপ হয়ে যায়। এই সব ঘটনার বিবরণ দিতে গিয়ে বলা হচ্ছে সমাজ বিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। যে খবরটা সবচেয়ে আনন্দের তা হলো সাধারণ মানুষ নকশালপন্থীদের সঙ্গে মৌন সমর্থন রাখছে। ঘর ছাড়া ছেলেগুলোর আশ্রয়ে খাবার দাবার দেওয়ার ব্যাপারে অনেকেই প্রশ্রয়ের হাত বাড়িয়ে দিচ্ছেন। সাধারণ মানুষ এখনো সক্রিয় বিপ্লবে যোগ দেয়নি, কিন্তু এভাবে যদি এগিয়ে যায় তাহলে তাদের দরজা খুলবেই। স্বর্গ ছেড়াই এর মধ্যে কতগুলো মারাত্মক ঘটনা ঘটে গেছে বলে খবর এসেছে। পুলিশ নাকি পানিরামের হত্যার বদলা নিতে ওই অঞ্চলে চিরুনি অপারেশন চালিয়েছে। ব্যাপক ধরপাকড় হয়েছে, কিন্তু ওদের কাউকে পুলিশ ধরতে পারেনি। তবে খুঁটিমারি জঙ্গলের ডেরাও পুলিশ আবিষ্কার করেছে। এই মুহূর্তে অনিমেষ, সিরিল এবং জুলিয়েনকে পুলিশ গরু খোঁজা খুঁজছে। স্বর্গ ছেড়ার ব্যবসায়ীরা ভয় পেয়ে গেছে, কিন্তু সাধারণ মানুষ খুব স্বস্তি পেয়েছে, তা হাটে বাজারে গেলেই বোঝা যায়। দ্বিতীয় ঘটনাটি হলো অনিমেষের অস্তিত্ব আবিষ্কার করার পর পুলিশ চা বাগান গিয়েছিল। মহিতোষকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে কি কথাবার্তা হয়েছে অনিমেষ খবর পায়নি, তবে থানা থেকে ফিরে এসে মহিতোষ লম্বা ছুটি নিয়ে ছোট মাকে সঙ্গে করে জলপাইগুড়িতে চলে গেছেন। কথাটা শুনে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল অনিমেষ। এত কাছাকাছি দীর্ঘকাল থেকেও সে বাবার সঙ্গে দেখা করেনি। ওরা যাতে না জড়িয়ে পড়েন তাই দেখা করেনি, কিন্তু শেষ পর্যন্ত তাই হলো। অনিমেষ এখানেই ছিল এবং পানিরাম হত্যার সঙ্গে জড়িত জেনে বাবার প্রতিক্রিয়া কি হতে পারে। খুবই সামান্য সময় অনিমেষ ব্যাপারটাকে ভুলে যেতে চেষ্টা করল। নদীর ওপর তাঁবু পেতে বিরাট কর্মযজ্ঞ চলছে। অনিমেষের আপাতত আশ্রয় এখানেই। ওর বয়সী যে ছেলেটি কন্ট্রাক্টরের অধীনে কাজ করছে
তার সঙ্গে দলের মাধ্যমেই যোগাযোগ হয়েছিল কিছুদিন আগে। আশ্রয় চাইতে সে একটুও আপত্তি করেনি, শুধু বলেছিল সহজ হয়ে ঘোরাফেরা করুন, নদীর বেডে পুলিশ আসবে না, আমি বলবো আপনি আমার মাসতুতো ভাই। সিরিলকে সেই কাজে লাগিয়েছিল। কুলিরা মাথায় করে যে পথ বয়ে নিয়ে যাচ্ছে তার তদারকির কাজ। ফলে এখানে এসে সবার সঙ্গে সিরিলের সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না। যা কিছু খবর ওই ছেলেটির মাধ্যমেই পাচ্ছে অনিমেষ। একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারের এই ছেলেটির বুকে উত্তাপ আছে, নাম করুণা সিন্ধু। তবু এর মধ্যে একদিন শিলিগুড়িতে গেল অনিমেষ। করুণা সিন্ধু নিষেধ করেছিল, আপনার নামে ওয়ারেন্ট আছে যখন, তখন যাওয়া ঠিক হবে না। কিন্তু এভাবে হাত পা গুটিয়ে নদীর ওপর তাঁবুর ভেতরে ইঁদুরের মতো লুকিয়ে বসে থাকতে তার আর ভালো লাগছিল না। পরবর্তী কাজকর্মের ব্যাপারে কথা বলা দরকার। সমচিন্তাযুক্ত দলগুলো এখন একত্রিত হয়েছে কিনা, আন্দোলনের নেতৃত্ব এখন কোনো যোগ্য হাতে গিয়েছে কিনা, পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে একটা সুষ্ঠু ধারণায় আসা হয়েছে কিনা, এই জানতে আগ্রহ হচ্ছিল তার। একজন পানিরামকে হত্যা করে সেই তল্লাটের কিছু মানুষের আশীর্বাদ পাওয়া যেতে পারে, কিন্তু সেখানে কথা শেষ নয়। আশেপাশে তাকালে মনে হয় না সাধারণ মানুষ তাদের বিপ্লব নিয়ে তেমন ভাবছে। এ কথা ঠিক, একদিনে সেটা সম্ভবও নয়, কিন্তু তার আয়োজন করা দরকার। আকাশে মেঘ করেছিল। তাঁবুতে বসে চিঠি লেখা শেষ করলো অনিমেষ। নাম সই করলো না। কেউ চিঠিটা পড়লে রাজনীতির গন্ধ পাবে না, কিন্তু যাকে চিঠি লিখেছে সে বুঝবে। মাধবীলতাকে লেখা এটি তার চতুর্থ চিঠি। শান্তিনিকেতন থেকে ফিরে আসার পর সে একতরফা চিঠি লিখে যাচ্ছে। মাধবীলতার কাছ থেকে উত্তর পাওয়ার উপায় নেই। মাধবীলতাকে নিজের আস্তানার ঠিকানা দেওয়ার উপায় নেই। অনিমেষ চিঠিটা ভাঁজ করে ফেলার আগে একবার পড়ে নিল। এবার সে সম্বোধন করেনি, সরাসরি শুরু করেছে। তুমি কেমন আছো জানি না, তবে আমার জন্য তুমি ভালোই থাকবে এটা আমি জানি। কেমন স্বার্থপরের মতো শোনাচ্ছে কথাটা, তবু তোমার কাছেই তো আমি স্বার্থপর হতে পারি। ছটফট করছি কাজ শুরু করতে, কিন্তু কিছুদিন হলো চুপচাপ বসে থাকা ছাড়া আর কোনো উপায় দেখছি না। এই যে কি যন্ত্রণা তা তুমি বুঝবে না, কিন্তু আমি বিশ্বাস করি আমরা যা করতে চাইছি তা তো হবেই। পৃথিবীটা পাল্টে যাবেই, আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে তা করতেই হবে। শান্তিনিকেতন থেকে ফেরার পরে বেশি বেশি করে তোমার কথা মনে পড়ছে। চোখ বন্ধ করলেই তোমার মুখের প্রতিটি টান দেখতে পাই। আইন কিংবা ধর্ম কি বলবে জানি না, কিন্তু আমি চমৎকার বলতে পারি তুমি আমার স্ত্রী। কিন্তু আমি তোমাকে আমার সঙ্গে কাজ করতে বললাম না কেন? কেন তোমাকে দূরে সরিয়ে রাখলাম? যে কেউ এই প্রশ্ন করতে পারে। হয়তো একজন নিকৃষ্ট কমিউনিস্টের একটা অপরাধ, যে কমিউনিজমে বিশ্বাস করে তার কর্তব্য আর একজনকে সেই বিশ্বাসে উদ্ধত করা। কিন্তু আমি যখন বুঝলাম তুমি আমার এই আমিটাকেই গ্রহণ করেছ, আমার আর সব কাজকর্মে তুমি বাধা দেবে না, মুখ ফুটেও কিছু বলবে না, তখন তোমার উপর কিছু চাপিয়ে দিতে চাইনি। শুনেছি বিখ্যাত গুরুদেবদের শিষ্যরা নাকি বন্ধু বান্ধবীদের গুরু ভাই করতে ব্যগ্র হয়। সেরকম করতে চাইনি আমি, কিন্তু তোমার সমস্ত ভালো মন্দের জন্য আমি নিজের কাছে দায়বদ্ধ। অথচ এই মুহূর্তে তুমি অসুস্থ হও, তবু আমি তোমার পাশে দাঁড়াতে পারবো না। এ যে কি যন্ত্রণা তা কি করে বোঝায়। দেখা কবে হবে জানি না, আদৌ দেখা হবে কিনা তাও জানি না, কিন্তু আমি প্রতি মুহূর্তে তোমার স্পর্শ পাচ্ছি। ইনল্যান্ড লেটারের ওপর গোটা গোটা অক্ষরে মাধবীলতার নাম ঠিকানা লিখে তাঁবুর বাইরে এসে দেখল করুণা সিন্ধু আসছে। এখন সকাল, চারিদিকে ফিনফিনে রোদের ছড়াছড়ি। নদীর ওপর শুকনো নড়িতে
অবশ্য এখনো দুপাশের পাহাড়ের ছায়া মাখামাখি, কিন্তু মুখ তুললেই সোনা গলা রৌদ্র। জায়গাটা ভারী সুন্দর। চওড়া নদীর দুধারে গাছে মোড়া বড় পাহাড়। নদীর জল এখন এক পাশ থেকে ছোট্ট শরীর নিয়ে ছুটে যাচ্ছে। কুলিরা এখনো কাজে নামেনি। করুণা সিন্ধু কাছে এসে বলল, কপাল ভালো বলতে হবে। কেন, আপনি শিলিগুড়িতে যাবেনই? হ্যাঁ। তাহলে তৈরি হয়ে নিন, ৮ ঘন্টার মধ্যে আমাদের একটা জিপ ছাড়ছে। সন্ধে নাগাদ শিলিগুড়ি থেকে ঘুরে আসবে। আমি একটু গায়ে পড়ে কাজটার দায়িত্ব নিলাম, অতএব আপনি সঙ্গে যেতে পারেন। কথাটা শুনে অনিমেষ স্বস্তি পেল। বারোয়ারি ট্রেন কিংবা বাসে যাওয়ার চেয়ে প্রাইভেট জিপে যাওয়া অনেক নিরাপদ এবং সময়ও কম লাগবে। তাঁবুর ভেতরে ঢুকে করুণা সিন্ধু বলল, আপনাকে একটা অনুরোধ করি। বলুন। দাড়িটা কেটে ফেলুন। চমকে গালের দাড়িতে হাত দিল অনিমেষ। সে কি? করুণা সিন্ধু হাসল। লোকে নিজেকে লুকোতে দাড়ি রাখে, তাই বলে দাড়ি দেখলেই অনেকে সন্দেহের চোখে তাকায় আজকাল। তাছাড়া যারা আপনাকে চেনে তারা দাড়ি দেখে অভ্যস্ত। ওটা কেটে ফেললে কেউই চিনতে পারবে না। শিলিগুড়িতে যখন যাচ্ছেনই তখন একটু সতর্ক হয়ে থাকা ভালো। অনিমেষ ইতস্তত করছিল। এ কত বছরের দাড়ি জানেন? আমি জীবনে কখনো গালে খুর চালাইনি। করুণা সিন্ধু ঠাট্টার গলায় বলল, এত বছরের জঞ্জাল যখন সরাতে নেমেছেন তখন আর সামান্য দাড়িতে মায়া করছেন কেন? কথাটা শুনে অনিমেষের ভ্রু কুঁচকে গেল দেখে গলা পাল্টিয়ে বলল, কিছু মনে করবেন না, আমি কিছু মিন করতে চাইনি। করুণা সিন্ধুর দাড়ি কামানোর সরঞ্জাম ব্যবহার করতে অনিমেষকে বেশ পরিশ্রম করতে হলো। গালের কয়েক জায়গায় কেটে কুটে গেল, কিন্তু মুখ মোছার পর সে নিজেকে আয়নায় দেখেই চিনতে পারছিল না। মসৃণ গাল একটি সুষ্টি মোলায়েম তরুণকে হাজির করেছিল। সিনেমার পোস্টারে এরকম মুখ দেখা যায়। করুণা সিন্ধু ক্যাম্প খাটে বসে ওর পরিবর্তন লক্ষ্য করছিল। এবার বলল, একদিন আপনি দাড়ির আড়ালে বয়সটাকে লুকিয়ে রেখেছিলেন, এবার ধরা পড়ে গেলেন। অনিমেষ হাসল, কিন্তু প্রতিবাদ করল না। তার চেয়ে বয়সে বড় এমন অনেকেই তাকে দাদা এবং আপনি বলে। এটা যে দাড়ির জন্য সেটা বোঝা যেত, কিন্তু কারুর ভুল ভাঙিয়ে দিত না সে। যে যা বলে খুশি হয় তাই হতে দেওয়া উচিত। করুণা সিন্ধুর দিকে তাকিয়ে সে বলল, চলুন। জিপে ওরা 4 জন। বাড়তি দুজনের একজন করুণা সিন্ধুর মালিকের ছেলে, অন্যজন ড্রাইভার। গাড়িতে ওঠার পর থেকেই ছেলেটিকে লক্ষ্য করছিল অনিমেষ। বয়স 20 হবে, বেশ মোটাসোটা। করুণা সিন্ধু ওর কথা বলে রেখেছিল, তাই কোনো প্রশ্নের সামনে দাঁড়াতে হয়নি। হাসি মারা ছাড়িয়ে যাবার পর ছেলেটি বলল, বাবা কি আজই ফিরতে বললেন? করুণা সিন্ধু মাথা নাড়ল। হ্যাঁ। ধুত, এতদিন বাদে শিলিগুড়ি গিয়ে রাত না কাটিয়ে ফিরে আসা যায়। আপনি আজ ফিরবেন না? আমরা সবাই বাবাকে বলবো গাড়ি খারাপ হয়ে গিয়েছিল। কেন, কোনো কাজ আছে ওখানে? কাজ? ধুত, আপনি একদম বেরসিক। আপনি এর আগে শিলিগুড়িতে গিয়েছেন? প্রশ্নটা অনিমেষকে উদ্দেশ্য করে। সঠিক উত্তর সে দিল, না, মানে থাকার জন্য যায়নি। নিচু হয়ে ছেলেটি একটা ব্যাগ খুলে বোতল বের করলো। ভুটানের সামচিতে তৈরি সস্তা দামের রাম। তারপর করুণা সিন্ধুকে বলল, আপনি তো মাল খান না? না স্যার। করুণা সিন্ধু দ্রুত ঘাড় নাড়ল। আপনি? গোড়ামি নেই কিছু, তবে এখন খাবো না। অনিমেষ জানালো, কেন, সকালবেলা চাই ভালো লাগে। ছেলেটি আর কথা বলল না। ব্যাগ থেকেই গেলাস আর জল বের হলো। প্রথমটা এক চুমুকে শেষ করে হাসল। আজ মশাই অনেকদিন বাদে স্বাধীনতার আলো দেখছি।
শালা বুড়ো শকুনটা মদ ছুতে দেয় না আমাকে, অথচ 17 বছর বয়স থেকে মালাবৃত হয়ে আছি। তখন থেকে সাইডগুলোতে আমি একা যেতাম। আমরা মাল খেয়ে বোতলগুলো একটা কুয়োর মধ্যে ফেলে দিতাম। শকুন সেটাই দেখলো বুঝে গেছে বোতলে। বাস, আমার স্বাধীনতা চৌপাট হয়ে গেল। আজ অনেক দিন পর 15 আগস্ট হলো। করুণা সিন্ধু বলল, কিন্তু কাজটা যদি না হয়? সেজন্যই আপনাকে নিয়ে যাচ্ছি, মন দিয়ে কাজ করবেন। এরকম একটা বাচ্চা ছেলের মুখে এমন পাকা পাকা কথা শুনতে অনিমেষের মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল। তবে ছেলে বেশ তৈরি, এখন গেলাস হাতে ধরে রেখেছে, বেশ সময়ের ব্যবধানে চুমুক দিচ্ছে। অনিমেষ বাইরে তাকালো। চা বাগান সবুজ গালোচের মতো দিগন্তে ছড়ানো। মাঝখানে শেড ট্রিগুলোয় পাখির ঝাঁক। খুব স্পিডে গাড়ি ছুটছে। রাস্তা ফাঁকা। এক সময় নীড় ছাড়া বাড়ির স্বর্গ ছেড়ার কাছে এসে গেল ওরা। করুণা সিন্ধু ওর দিকে তাকাতেই সে একটু পেছনে সরে বসল। বলা যায় না কিছু, যদি কারুর নজর খুব তীক্ষ্ণ হয় তাহলেই মুশকিল। হঠাৎ ছেলেটি বলল, আপনি কি করেন মশাই? করুণা সিন্ধু বলল, পড়াশোনা করে কলকাতায়, এখানে বেড়াতে এসেছে। ছেলেটি বলল, কি হবে পড়াশোনা করে? শালা পরের গোলামি করে জাতটা ডুবে গেল। ব্যবসা করুন, মাল কামান। শকুনকে দেখছেন না? ক্লাস 3 পর্যন্ত পড়েছিল বলে শুনেছি। অনিমেষ বলল, শকুনকে? যার গাড়িতে আপনি চড়েছেন, মাই ফাদার। সব সময় ভাগাড়ে নজর, যত দূরেই থাক কিছুতেই অ্যাভয়েড করতে পারি না। দাঁড়ান, এই গাড়ি থামান তো। ছেলেটি ব্যগ্র হয়ে বাইরে তাকালো। অনিমেষ গুটিয়ে গেল। ওরা এখন স্বর্গ ছেড়া চৌমাথায় এসে দাঁড়িয়েছে। পকেট থেকে টাকা বের করে ছেলেটি ড্রাইভারকে দিল। নায়ারের হোটেলে যা, 5টা রামের বোতল আনবি। ড্রাইভার ওর বাপের বয়সী, কিন্তু ছেলেটি স্বাচ্ছন্দ্যে তুই তোকারি করছে। টাকা নিয়ে চলে গেলে ছেলেটি বলল, যান, আপনারা চটপট চা খেয়ে নিন। সকাল হলে বাঙালি ছাগলের মতো চা চা করে ডাকে। বলেই হা হা করে হাসল। অনিমেষের ইচ্ছা করছিল ঠাস করে গালে একটা চড় মারতে। ওর শরীর শক্ত হয়ে উঠেছিল, কিন্তু করুণা সিন্ধু ওর হাত ধরল। না, একেবারে শিলিগুড়িতে গিয়েই খাবো। ছেলেটি সামনে বসে থাকায় ওদের দেখতে পাচ্ছিল না। করুণা সিন্ধু হাত ছেড়ে দেবার আগেই চোখ টিপল তাকে। অনিমেষ দেখল চৌমাথা একদম নির্জন। দোকানপাট কিছু কিছু খুলছে বটে, কিন্তু রোজ সকালকার স্বাভাবিক ভিড় নেই। একটু বাদেই ড্রাইভার ফিরে এলো শূন্য হাতে। নেহি মিলা ছোটা সাব। নেহি মিলা কিউ? খিচিয়ে উঠল ছেলেটা। नायर बोलता था, पुलिस बहुत झमेला किया। यहाँ एक आदमी खून हुआ और पुलिस बहुत झमेला किया। 3-4 आदमी को अरेस्ट किया। नायर को बहुत तंग किया। দুটো কাঁধ নাচালো ছেলেটি বিরক্তিতে। তারপর বলল, নায়ারকে আমার নাম বলেছিলি? হ্যাঁ সাব। ঠিক তখনই নায়ারকে দেখতে পেল অনিমেষ। নিরীহ মুখ করে বিরাট শরীর নিয়ে এদিকে হেঁটে আসছে। অনিমেষ আরেকটু মুখ ঘুরিয়ে বসল। ছেলেটার গলা শোনা গেল, কি মশাই, মেরে ফেলবেন নাকি? আর বলবেন না স্যার, পুলিশ আমাদের 12টা বাজিয়ে দিয়েছে। পানিরাম খুন হয়ে গেছে জানেন তো? পানিরাম বাবু? হ্যাঁ, কদিন আগে রাতে ডাকাতি হয়, সাধারণ ডাকাতি নয়। নায়ারের গলা নিচে নেমে এলো। নকশাল মাল লুট করেছে, আর পুলিশ তার বদলা নিচ্ছে আমাদের ওপরে। এখানকার কটা নিরীহ ছেলেকে ধরে নিয়ে গেছে। নকশাল সে তো কলকাতায় হচ্ছে শুনেছি, এখানে এলো কোথা থেকে? তলে তলে ছড়িয়ে পড়েছে, 2-1 জনের নাম শোনা যাচ্ছে। এখানকার চা বাগানের এক বাবু ছেলে নাকি ওদের মধ্যে আছে। বিশ্বাস করতে ইচ্ছে হয় না স্যার, ছেলেটাকে আমি চিনি,
খুব শান্ত ছিল। নকশাল ফকশাল না, সব মাল কামানোর ধান্দা। স্যার, ওই ব্যাপারটা লাইট না, একটু সাবধানে থাকবেন। সাবধানে থাকবো কেন? ওরা লিখে গেছে বড় ব্যবসায়ীদের খুন করবে, কিন্তু এখন তো আপনি আমাকে খুন করছেন, একটা পাইট হবে না। কোনো রকমে এইটাই ম্যানেজ করে এনেছি স্যার। বেঁচে থাকুন, বেঁচে থাকুন। ছেলেটির গলায় হাসি গলছে। এতদিন বাদে স্বাধীনতা পেলাম, আর শুকনো থাকবো এতটা পথ। টাকা দিয়ে জিপটা চলা শুরু করলো। চোখের ওপর স্বর্গ ছেঁড়া মিলিয়ে যাচ্ছে। ডান দিকে চা বাগানের কোয়ার্টারগুলো দেখা যাচ্ছে। অনিমেষ ওর বাড়িটার দিকে তাকালো। দরজা বন্ধ। বারান্দায় একটা নেড়ি কুকুর শুয়ে আছে, কেমন খা খা করছে জায়গাটা। বোতল খুলতে খুলতে ছেলেটা বলল, এই আর এক নকশাল শুরু হয়েছে মশাই, নকশাল। এলো গেল কত সাল, এখন দেখি নকশাল। মাল গোটানোর ধান্দা, সব শালা সিআইএর কারবার। করুণা সিন্ধু অনিমেষের হাত ধরল। সিআইএ, আমেরিকার চর মশাই। এইসব করে দেশে একটা ঝামেলা ক্রিয়েট করে ওরা। পৃথিবীর সব দেশেই নাকি এরকম করে। কাল রাত্রে শকুনকে বলেছিল হাসি মারার ওসি। ছেলেটি বলল, ওসি এসেছিল নাকি? হ্যাঁ, শকুনকে বলতে এসেছিল কোনো উটকো লোক যেন কাজে নেওয়া না হয়। শকুনের বন্দুকটা থানায় জমা দিতে বলেছিল। কেন? তেনারা নাকি বন্দুক ছিনতাই করে দেশে বিপ্লব করবেন। পেছনে বিছুটি পাতা ঘষে দিতে হয় হারামিদের। শেষের কথাগুলো জড়িয়ে যাচ্ছিল। অনিমেষ খুব কষ্টে নিজেকে সামলে রাখল। এই দায়িত্ব জ্ঞানহীন কথা শুনলে যে কারুর মাথা ঠিক রাখা মুশকিল হয়, কিন্তু এখানে কিছু করতে গেলে পুরো ঝক্কিটা করুণা সিন্ধুর ঘাড়ে চাপবে। বেচারা নিজেকে প্রচ্ছন্ন রেখে তাদের সাহায্য করছে, ওকে বিপদে ফেলে লাভ নেই। শেষ হলো কালবেলা উপন্যাসের 30তম পর্ব। আজকের এই গল্প পাঠ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করছি এর পরের পর্বটি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি পরের পর্বটি নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবো। টাটা সবাইকে।